এবং মহান বিজয়ের মাস চলছে। সবাইকে জানাচ্ছি মহান বিজয়ের শুভেচ্ছা। আমাদের এই বিজয় অক্ষত থাকুক, অক্ষুণ্ণ থাকুক, চিরকালের বিজয় থাকুক, সেই প্রত্যাশা নিয়ে শুরু করছে আজকের আয়োজন। এবং আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতি এক জটিল মানে জটিল গর্তের মধ্যে ঘূর্ণিপাক খাচ্ছে। এখান থেকে যে নিষ্কৃতির কি উপায় আছে সেটি সবারই মানে কম বেশি সবারই এক ধরনের সংশয় রয়েছে। যদিও আজও নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে 10 তারিখে প্রধান নির্বাচন কমিশনার একটি ভাষণ রেকর্ড করবেন। সেখানে তিনি কি বলবেন কেউ জানে না, তবে 12 তারিখে তফসিল ঘোষণা করা হতে পারে এরকম একটি কথা রয়েছে। কিন্তু তারপরেও কিছু কিছু মানুষের মধ্যে থেকে সংশয় কাটছে না যে নির্বাচন সত্যি সত্যি এই ফেব্রুয়ারির মধ্যেই হবে। কেন সেই সংশয় কাটছে না তার অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম বড় কারণ এই মুহূর্তে বিএনপি যে রাজনীতির জটিল ছকে পড়েছে, সেই ছক থেকে বিএনপি কোন পথে অগ্রসর হচ্ছে সেটি একটি দেখার বিষয় রয়েছে। এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো রয়েছে। মূলত আজকে বিএনপির রাজনীতির হাল আপনারা জানেন। অন্যদিকে বেগম জিয়ার কি অবস্থা এ নিয়েও মানুষের ভিতরে দারুণ রকমের একটা সন্দেহ তৈরি হয়েছে। তিনি আসলে বেঁচে আছেন কি নেই এই প্রশ্ন একদম মানুষের মুখে জনে 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 ঘুরে বেড়াচ্ছে। সরকারের তরফ থেকে খুব বেশি কিছু বলা হচ্ছে না, যদিও তার চিকিৎসক বলছেন তার অবস্থার কোনো উন্নতিও নেই, অবনতিও নেই। কিন্তু তিনি আসলে কেমন আছেন সেটি আমাদের অজানা। সবকিছু মিলিয়ে তাকে লন্ডনে নেওয়া হবে, আবার হবে না, আবার হবে। এই যে নানান রকম নাটকীয়তা, নানান রকম ঘটনাক্রম মানুষের ভেতরে, সবকিছু বিষয় নিয়েই সন্দেহ এবং অবিশ্বাস খুব দৃঢ়ভাবে পাকাপোক্ত হয়েছে এবং তারই একটি অংশ নির্বাচন হবে কিনা সেখানেও গিয়ে যুক্ত হয়েছে। সবকিছু নিয়ে আজকে কথা বলবো। আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন বিবিসি বাংলার সাবেক সম্পাদক জনাব সাবির মুস্তাফা এবং আমার সঙ্গে রয়েছেন বেগম জিয়ার তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার প্রেস সচিব ছিলেন, ডিপিএস ছিলেন মারুফ কামাল খান। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সময় দেওয়ার জন্য। জনাব মারুফ কামাল খানকে অনেক দিন পরে, অনেক বছর পরে এরকম অন এয়ারে পর্দায় দেখলাম। এটি একটি আগে নিয়মিত ব্রিফিং করতেন, অনেক বছর পরে আপনাকে দেখলাম। অনেক এটি নিশ্চয়ই একটা ভালো খবর। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে যদি মারুফ কামাল আপনার কাছে জানতে চাই যে একটু আমাদেরকে একটু আশ্বস্ত করতে পারেন কিনা যে বেগম জিয়ার শারীরিক কন্ডিশনটি কেমন? মানুষের ভেতরে যে পরিমাণ সন্দেহ তৈরি হয়েছে, এটা তো আপনাদেরও দায়িত্ব সেটি দূর করা। যদিও আমি জানি আপনি এখন বিএনপির সঙ্গে অতটা সরাসরি যুক্ত নন, আপনি এখন বা প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক। তবু আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ সুলতানা। অনেকদিন পরই অনেকদিন পর আমি তো অসুস্থ ছিলাম দীর্ঘদিন, তো আল্লাহর রহমতে এখন আবার পেশায় চেষ্টা করছি, কাজ করবার চেষ্টা করছি। আজকে আমরা তিনজন সাংবাদিক এখানে উপস্থিত আছি। সুলতানা আপনি সাংবাদিক, সাবেদ আছেন, তিনিও সাংবাদিক, আমিও ছোটখাটো সাংবাদিকই। কেননা জীবিকা অর্জনের জন্য সাংবাদিকতা ছাড়া আর কোনো কৌশল আমি শিখিনি, জানা নেই। যাই হোক, আপনি যে প্রশ্ন করলেন এবং তার আগে যে ভূমিকা যেটা করলেন একটু দীর্ঘই, তার মধ্যে আপনি মানে সংশয়, সন্দেহ, বিশ্বাসের কথা বললেন। তো অবশ্যই কিছু মানুষ তো থাকেই, সংশয় যুদ্ধ কিছু মানুষ থাকে, সংশয় আক্রান্ত কিছু মানুষ। আমাদের তো নানা মতের, নানা পথের, নানা চিন্তা, নানা মতাদর্শের, নানান ধরনের মানসিক গড়নের মানুষ থাকে। সুতরাং কিছু মানুষের থাকবেই। অসুস্থতা তো একটা এমন একটা জিনিস যেটা নিশ্চিত করে বলা যায় না, যেটা সুস্থর অবস্থা কালকেই ভালো হয়ে যাবে, আজকেই শান্ত হয়ে যাবে, কিছুই নিশ্চিত করে বলা যায় না। আর বেগম খালেদা জিয়া জানেন যে অনেকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বিশেষ করে তিনি তো একজন ভিভিআইপি অনেকদিন ধরে এবং সবসময় তার স্বাস্থ্য পরীক্ষা করা হতো, নিয়মিত তিনি স্বাস্থ্য পরীক্ষার আওতাতেই ছিলেন এবং কখনো তার মানে ধরেন প্রতি মাসেই অন্তত তার পরীক্ষা করা হতো, তার স্বাস্থ্য পরীক্ষা করা হতো। কিন্তু তিনি যখন ওই কারাগারে গেলেন, যখন তাকে একটা কারাগারে, পরিত্যক্ত কারাগারে রাখা হয়েছিল, ওই সময় আপনি জানেন
প্রতিদিনই কিন্তু তাকে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে পিজি হাসপাতালে, এবং সরকার বলে দিয়েছিল যে পিজি হাসপাতালের বাইরে অন্য কোথাও চিকিৎসা করা যাবে না, এখানেই করতে হবে। তারা বাধ্যতামূলক করেছিলেন, এবং তখন পিজি হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিদিনই বলতেন যে তিনি সুস্থ আছেন, অনেক ভালো আছেন। কিন্তু উনি যখন জেল থেকে তাকে যখন বাঁচাও থাকার অনুমতি গভর্নমেন্ট দিল, তখন দেখা গেল, তখন কিন্তু দ্রুত ধরা পড়ে গেল যে উনি লিভার সিরোসিস আক্রান্ত হয়েছে। আপনি জানেন, এবং যখন চিকিৎসককে জিজ্ঞেস করলে স্বাস্থ্য সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা বলতে পারবেন, লিভার সিরোসিস কিন্তু আচমকা কোনো একটা রোগ না, এটা হঠাৎ করে লিভার সিরোসিস ধরা পড়ে এরকম কিছু। আপনার অনেক আগে থেকে, কয়েক বছর আগে থেকেই কিন্তু লিভার সিরোসিসের আলামত যদি থাকে শরীরের মধ্যে, দেহের মধ্যে যদি, কারণ লিভারটা অটোমেটিক্যালি হঠাৎ করে হুট করে কিন্তু নষ্ট হয়ে যায়। কিন্তু দেখা গেল যে ওনার লিভার সিরোসিস আছে, কিন্তু যদিও চিকিৎসকরা কয়েকদিন আগেও বলছিলেন পিজি হাসপাতালে সরকার নিয়োজিত চিকিৎসকরা উনি খুব ভালো আছেন, ওনার কোনো প্রবলেম নেই, ওই পুরোনো কিছু আর্থ্রাইটিস ছাড়া ওনার কোনো সমস্যা নেই। এসব বলবার পরেও দেখা গেল যখন মাথায় এলেন তখন অন্য হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য যাওয়ার পরেই কিন্তু তার লিভার সিরোসিস শনাক্ত হলো। সুতরাং কারাগারে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন আমরা জানি, এবং তারপরে ওনাকে বিলেতে কিছুদিন চিকিৎসা করা হয়েছে, এবং লিভার সিরোসিস আপনি জানেন যে অবস্থায় চলে গেছে, এবং ওনার যে সব মিলিয়ে একমাত্র যেটা কার্যকর চিকিৎসা সেটা হচ্ছে আপনার লিভার প্রতিস্থাপন করা, ট্রান্সপ্লান্ট করা। কিন্তু এখন এই অবস্থায় তার লিভার ট্রান্সপ্লান্ট করা সম্ভব নয়, এটা কিন্তু চিকিৎসকরা জবাব দিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন। তারপর এখন ওনাকে কোনোভাবে মোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হচ্ছে যতদিন টিকে থাকা। সুতরাং এইরকম একজন রোগীর অবস্থা যে কোনো সময়, আপনার অডিওটা ভাঙা ভাঙা শোনাচ্ছে, ভালো ক্লিয়ার শোনা যাচ্ছে না, কিন্তু তারপরেও যতটুকু আমি শুনতে পেলাম তাতে করে আপনি বললেন যে বেগম জিয়ার যে লিভার সিরোসিস সেটি তার জেলখানায় বসে হয়নি, তার আগে থেকেই তার লিভার সিরোসিসের সিমটম গুলো ছিল। আমি তা বলিনি, আপনি ভুল শুনেছেন, আমি সেটা বলিনি। লিভার সিরোসিসের উনি সবসময় স্বাস্থ্য পরীক্ষা করতেন, স্বাস্থ্য পরীক্ষার আওতায় ছিলেন, কখনো তার লিভার সিরোসিসের কোনো আলামত পাওয়া যায়নি। এবং উনি যখন জেলখানায় ছিলেন তখন সরকার নিয়োজিত চিকিৎসকরা সবাই বলেছে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, আর্থ্রাইটিস ছাড়া ওনার কোনো রোগ নেই, এটা তো আপনারা সকলেই জানেন, রেগুলার তো তারা বুঝ করতেন। কিন্তু কারাগার থেকে বের হওয়ার পরেই ধরা পড়লো যিনি উনি লিভার সিরোসিসে আক্রান্ত। আমার বক্তব্য এটা হুট করে লিভার সিরোসিসে আক্রান্ত হয় না, কেউ এটা অন্য কোনো পদ্ধতিতে তার উপর অ্যাডপ্ট করা হয়েছে, যার মাধ্যমে কারাগারেই তাকে লিভার সিরোসিসে আক্রান্ত করা হয়েছে। জি, তাহলে তারপরেও কেন ধরেন এই সরকার ক্ষমতায় আসার পরে, সাবির মুস্তাফা, এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরেও খালেদা জিয়ার বিদেশে যেতে অনেক দিন সময় লেগেছিল, তিনি অনেক দিন সেখানে মানে মোটামুটি এখন ধরেন আপনি উদুর পিণ্ডি বুদর ঘরে চাপানো কিংবা শারীরিক অবস্থা নিয়ে আপনি বলতেই পারেন, কিন্তু আপনার বিবেচনায় কি বেগম জিয়ার শারীরিক কন্ডিশনটি কেমন দেখছেন? এবং যেমন করে এখন করার চেষ্টা করা হচ্ছে যে, জি বলুন সাবির মুস্তাফা। অবশ্যই যে খালেদা জিয়ার শারীরিক কন্ডিশন কি ছিল সেটা আমার পক্ষে বলা খুবই ডিফিকাল্ট, কারণ আমি তো সব তথ্য জানি না, এবং তথ্য জানার কথাও না। একজনের শারীরিক অবস্থা অনেকটা ব্যক্তিগত গোপনীয় তথ্যের মতোই। যদিও যারা রাজনীতিতে থাকেন, জনসমক্ষে কাজ করেন, পাবলিক অফিস হোল্ড করেন, তাদের সম্পর্কে জানার একটা অধিকার মানুষের থাকে, যে তাদের শরীর কেমন আছে, কি অসুবিধা হচ্ছে। কাজেই এই মারুফ সোহেল যেটা বলছেন যে চিকিৎসা, তিনি মধ্য কথা যা বুঝলাম যে কারাগারে যখন ছিলেন তার যে চিকিৎসা প্রয়োজন ছিল সেই চিকিৎসা তিনি পাননি। এটা হচ্ছে আমার রিডিং, যে উনি কারাগারে যাওয়ার আগে যেই ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতেন, যে ধরনের অবজারভেশনের মধ্যে থাকতেন, কারাগারে যাওয়ার পর সেটাই ছিলেন না। এবং যখন তার যে সরকার নিয়োজিত ডাক্তাররা ব্রিফিং করেছে তারা বলেছে সব ঠিক আছে, কিন্তু পরে তিনি আবার ওই কোভিডের সময় কারাগার থেকে বের হওয়ার পর দেখা গেল যে সবকিছু ঠিক নেই। তো ওই কারাগারে যে কয়েক বছর ছিলেন সেই কয়েক বছরে কিছু তার পরিস্থিতি অবনতি হয়েছে, তা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। পরিস্থিতি অবনতি হয়েছে, এবং এটা সরকারের গাফিলতির কারণে হয়েছে না এটা ষড়যন্ত্রমূলক, সেই ব্যাপারে আমি মন্তব্য করতে পারবো না। কিন্তু মূল কথা হচ্ছে আপনার যে কথাটা, যে উনি
5ই অগস্টের পরপরই তিনি ছাড়া পেয়েছেন। আমার মনে হয় সেদিন রাতেই তিনি ছাড়া পেয়েছেন, অথবা বাসায় ছিলেন কিন্তু মানে মুক্তি পেয়েছেন। এবং তখন বিদেশে যাওয়ার তার পক্ষে কোনো বাধা ছিল না, তার উপর কোনো বিধিনিষেধ ছিল না। তো এত দেরি করলেন কেন? সেইটার জবাব হয়তো এইটা দিতে পারবে সরকার এবং জিয়া পরিবার, কারণ এটা পরিবারের সিদ্ধান্ত তিনি কবে যাবেন। সরকারের তরফ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। তো পরিবার কেন এত সময়টা নিলেন সেটা একটা পরিবারের ডাক্তাররাই বলতে পারবে। হয়তো তারা মনে করছেন এই মুহূর্তে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা তারা মনে করেছেন এই মুহূর্তে তার শরীরটা অত ভালো নেই যে তিনি বিদেশে যেতে পারবেন, কারণ বিদেশে যেতে হলে তো আপনার শারীরিকভাবে কিছু সবল থাকতে হবে। কাজে আমি এখানে আমি একটা জিনিস বলবো যে তার শারীরিক অবস্থা যে ভালো না সেটা বাংলাদেশের সবাই টের পাচ্ছিল, কিন্তু কত ভালো না এবং এটা কত ঝুঁকিপূর্ণ তার জন্য সেটা হয়তো সবাই বুঝে উঠতে পারেনি। এখন অনেকেই বলছেন যে তিনি হয়তো মারা গিয়েছেন বা গোপন রাখা হচ্ছে। আমি এই কথাগুলো অবশ্যই বিশ্বাস করি না, কারণ এগুলো হয়তো পুরনো সোভিয়েত ইউনিয়নে হতো এবং ধরুন নর্থ কোরিয়া হয়, কিন্তু বাংলাদেশ কখনো সেই সোভিয়েত ইউনিয়নের পর্যায়ে যায়নি, এখনো নাই, আর ভবিষ্যৎ অতীতেও ছিল না, বা নর্থ কোরিয়ার পর্যায়ে যায়নি। কাজে এরকম একজন রাজনৈতিক নেতার যদি জীবনাবসান হয়ে থাকে সেটা গোপন রাখবে, ডাক্তাররা হসপিটাল থেকে কেউ ফাঁস করে দিবে না, এইটা আমি বিশ্বাস করি না। তা আমার মনে হয় তার অবস্থা সংকটাপন্ন, তিনি আসলেই বিপদে আছেন, যে কারণ তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়া যাওয়া হচ্ছে না, কারণ তিনি শারীরিকভাবে সক্ষম না ট্রাভেলিং এর জন্য। কিন্তু এইসব গুজবে আমি সাধারণত কান দেই না। এমনিতে ধরেন 12 তারিখ তফসিল ঘোষণা করা হবে বলে বলা হচ্ছে, এবং নির্বাচনের পরিবেশ নিয়েও অনেক রকম কথাবার্তা হচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে ভোটের পরিবেশ এবার কেমন হবে বলে মনে করেন মারুফ সোহেল? না, ভোটের পরিবেশ তো এখন পর্যন্ত সেটা তো ভালোই আগাচ্ছে। সরকার, নির্বাচন কমিশন, যারা স্টেক হোল্ডার আছে তারা কাজ করতে, আপনি জানেন যে শিগগিরই বোধহয় ঘোষণা করা হবে। কালকে সম্ভবত রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন, যেগুলো আনুষ্ঠানিক চলছে। কালকে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার পরে যেটা তারা চেষ্টা করেছেন শিডিউল ঘোষণার যে ভাষণ সেটা হয়তো কালকে রিপোর্ট করার পরে কালকে ডেলিভারি করতে পারেন, অথবা আগামীকালকে পরের দিন হবে। তো সেটা আগাচ্ছে, প্রক্রিয়া আগাচ্ছে। আর আপনি যে সন্দেহের কথা বললেন, পৃথিবীতে সব জায়গায় কিছু না কিছু অনিশ্চয়তা থাকে, প্রতিটা ক্ষেত্রে কিছু সন্দেহ থাকে, কিছু তো অনিশ্চয়তা থাকে। বাংলাদেশে কালকে কি ঘটবে আপনি আমি কিছু জানি, আমরা কেউই বলতে পারি। কালকে একটা বড় ধরনের ভূমিকম্প ঘটবে। আমি প্রাকৃতিক দুর্যোগের কথাই বলি, রাজনৈতিক দুর্যোগ হতে পারে, যে কোনো ঘটনাই ঘটতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ মারামারি কাটাকাটি কোনো লেগে যেতে পারে, এটা হতে পারে। তারপরে আমরা এখন যে অবস্থা, আপনি আপনার অডিওটা একটু কষ্ট করে ঠিক করতে পারেন? আপনার খুব নয়েজ তৈরি করছে আপনার অডিও, একটু কষ্ট করে দেখতে পারেন যে অডিওটা ঠিক করা যায় কিনা। সাবির মুস্তাফা, স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যে কিলিং মেশিন বন্ধ করার সামর্থ্য তার নাই। হ্যাঁ, তো ভোটের পরিবেশ আপনার কাছে কি মনে হচ্ছে? কিলিং মেশিন, হ্যাঁ, আমার মনে উনি অকপটে সত্য কথা বলে দিয়েছেন। বাংলাদেশে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সেটা মানে হয়ে ওঠে নাই। এই বাংলাদেশে যে কিলিং মেশিন যেটা আছে সেটা ওটা দুর্বৃত্তরা হোক, রাজনৈতিক দলগুলো হোক, আর যাই হোক, যে তরফ থেকেই হোক, কিলিং গুলা সেটা থামানো তার পক্ষে সম্ভব না। কিন্তু কোনো স্বরাষ্ট্রমন্ত্রী সেই ব্যর্থতার দাগ কাঁধে নিয়ে পদত্যাগও করেননি। তারা পদ ছাড়েন না, কিন্তু আবার স্বীকারও করেন যে তার দ্বারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। কিন্তু নির্বাচনের কয়েক মাস আগে, নির্বাচন যদি ফেব্রুয়ারি মাঝখানে হয়, তো আমরা অলরেডি ডিসেম্বরের মাঝখানে চলে এসেছি, 2 মাস বাকি আছে। তো নির্বাচনের 2 মাস আগে যদি স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের কথা বলে, তাহলে তিনি তো মানুষকে আশ্বস্ত করছেন না, বরঞ্চ উল্টো মানুষের মধ্যে একটা উদ্বেগ সৃষ্টি করছেন যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যেতে পারে। কারণ এখনই যদি এরকম হয় যে উনি এক ধরনের ব্যর্থতার স্বীকার করে নিচ্ছেন, তাহলে যখন নির্বাচনী প্রচারণা যখন তুঙ্গে চলে যাবে, যখন এই দলগুলো যারা কালকে কে জানি বলছিল যে 17 বছর যারা ক্ষমতার মুখ দেখেনি তাদের মধ্যে লড়াই, হ্যাঁ, তো তারা তো মরিয়া হয়ে লড়াই করবে। যারা পুরনো দল এবং যারা দুই একটা নতুন দল জন্ম নিয়েছে এই তো কয়েক বছরে, এবি পার্টি, তারপরে গণ অধিকার পরিষদ, তারপরে রিসেন্টলি এনসিপি, এরা তো নতুন আসছে রাজনৈতিক নির্বাচনী খেলায়।
আর পুরনো তো আছে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বাম দল কিছু আছে, এবং ইসলামী দলও আরো কয়েকটা আছে, তারা জোট বানাচ্ছে। সো লড়াইটা মানে এদের মধ্যে এক ধরনের প্রচন্ড লড়াকু মনোভাব থাকবে এই নির্বাচনকে ঘিরে। কাজেই এই নির্বাচন যে খুব নাজুক পরিস্থিতিতে হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে উচিত আশ্বস্ত করা মানুষকে যে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমি পারছি না, কিলিং মেশিন বন্ধ করা আমার পক্ষে সম্ভব না। তাহলে কি মানুষ কি ভয় পেয়ে নির্বাচন কেন্দ্রে যাবে না? তারা নির্বাচনী জনসভাগুলো অ্যাটেন্ড করবে না? তারা কি প্রচারণায় অংশ নিবে না? অবশ্যই তাদের নিতে হবে, নাহলে তো নির্বাচনের মজাটা কোথায়? নির্বাচনের অর্ধেক মজা কেন, অর্ধেক কেন, আমি বলবো 75% মজা হচ্ছে ভোটের আগে। ওই প্রচারণার সময় তো বেশি মজা হতো। তারপরে নির্বাচনের পরে একজন জিতবে, একজন হারবে, তখন এক দল মন খারাপ করে বসে থাকবে, আর এক দল ফুর্তি করবে। কিন্তু ভোটের দিনের আগ পর্যন্ত তো সবাই এক ধরনের ফুর্তির আমেজে থাকে। সেখানে যদি তারা মনে করে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক এবং এখানে সরকারের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে, তাহলে তো এই পরিস্থিতিটা ওই জনগণের যে অংশগ্রহণ সেটাই প্রশ্নের মুখে ফেলে দিতে পারে। এবং জনগণ যদি অংশগ্রহণ না করে তখন ওই কারচুপির দরজাটা খুলে যায়। তো আপনি নিশ্চয়ই চাইবেন না যে 2014, 2018 এবং 2024 নির্বাচন যেভাবে হলো, ওই তিনটার পর আবার আর একটা নির্বাচন হোক যেখানে কারচুপির দরজা খুলে যাচ্ছে। কাজে আমার মতে নির্বাচন পরিস্থিতি এখনো মানে বাংলাদেশে মানে কখনোই এই নির্বাচনের জন্য পরিস্থিতি কখনোই স্টেবল ছিল না, এখনো নাই। সাবির মুস্তাফা, আপনি যে বললেন যে এই যে 14, 18, 24-এর যে নির্বাচন, কারচুপির নির্বাচন, এটা কারচুপির নির্বাচন মূলত এই কারণে যেহেতু বিএনপি অংশগ্রহণ করেনি, পার্টিসিপেটরি নির্বাচন ছিল না, এই জন্যই তো? না না না, 2018 সালে বিএনপি অংশগ্রহণ করেছিল, কিন্তু এটা ছিল একদম আগাগোড়া কারচুপি নির্বাচন। এখন বিএনপি কে বাদ রেখে, আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচন, আপনার কাছে কি মনে হয় সেটি গ্রহণযোগ্যতা পাবে? সেটি ভালো নির্বাচন হবে? এখন একদিকে দেখতে গেলে ঠিক থাকবে, একদিক থেকে দেখতে গেলে অবশ্যই সেটা ওই গ্রহণযোগ্য হবে না, কারণ আওয়ামী লীগ তার পতন যেভাবেই হয়ে থাকুক, তার জনপ্রিয়তা আগের চেয়ে যতটুকুই কমুক, এটি স্টিল বাংলাদেশের ওয়ান অফ দি বিগেস্ট অ্যান্ড ওল্ডেস্ট পার্টি। তো তাকে আপনি মানে নির্বাহী আদেশ দিয়ে নির্বাচনের বাইরে রাখছেন, এটা বিএনপি না, বিএনপি বয়কট করেছিল। তারা একটা কারণ দেখিয়ে রাজনীতির কারণে বয়কট করেছিল 2014 এবং 2024, এবং তাদের বয়কটের কারণগুলো এখন কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করছে, যেটা সঠিক কারণ ছিল, কারণ সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাতেই ফিরে যাচ্ছে দেশ। কিন্তু আওয়ামী লীগকে তো তারা নির্বাহী আদেশ দিয়ে বাইরে রাখছে, এবং একটা আশঙ্কা আছে যে শুধু আওয়ামী লীগ না, 14 দল জোটে যারা সব বামপন্থী দলগুলো আছে তাদেরকেও হয়তো বাইরে রেখে দিবে, এমনকি জাতীয় পার্টি তাকেও হয়তো সামহাও বাধা দিবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সেগুলো যদি হয় নির্বাচনের অনেকের কাছে গ্রহণযোগ্যতা থাকবে না। সো কাজেই তখন এই নির্বাচনী প্রক্রিয়াটা কি করে হলো, কতটুকু স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক হলো এবং সুষ্ঠু হলো, সেটা হয়ে যাবে মাপকাঠি। যদি মানুষ দেখে যে না, আওয়ামী লীগ ছাড়াও প্রক্রিয়াটা ছিল স্বচ্ছ এবং সবাই সমানভাবে অংশগ্রহণ করতে পেরেছে, মানে প্রার্থীরা এবং তাদের সাপোর্টাররা, ভোটাররা ভোট দিতে পেরেছে, এবং কোনো কেন্দ্রের ভোট গণনা নিয়ে তেমন কোনো শঙ্কা প্রকাশ করেনি কেউ, তাহলে হয়তো আপনার এটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই মুহূর্তে যেভাবে আছে সেখানে গ্রহণযোগ্যতার উপর একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই আছে। জি, মারুফ কামাল খান, আমরা এমনিতে ধরেন দেখছি বর্তমানে আওয়ামী লীগকে বাদ রেখে যে নির্বাচনের ছক, সেখানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে জামাত ইসলামী, রাইট? তো যদি মানে বর্তমান এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ জামাত যদি প্রতিপক্ষ হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকেই অপ্রত্যাশিত একটা মেরুকরণের আশঙ্কা করছে। আপনার কাছে কি মনে হচ্ছে? অপ্রত্যাশিত মেরুকরণটা কি আমি বুঝতে পারিনি। যাই হোক, আমি খুব সহজ করে বলি, সেটা হচ্ছে যে নির্বাচনের আপনি প্রশ্ন করলেন গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতাটা দুই ধরনের, একটা হচ্ছে যে আপনার জাতীয় ক্ষেত্রে গ্রহণযোগ্যতা, আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনের গ্রহণযোগ্যতা। দুটো গ্রহণযোগ্যতার ব্যাপার আমরা নির্বাচনের ক্ষেত্রে দেখি। আর যেটা আপনি বললেন যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং অংশগ্রহণমূলক, এই যে নির্বাচনের কথা আমরা বলি, নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কিনা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা, অংশগ্রহণমূলক। তো এখন যদি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়,
জনগণ যদি অংশগ্রহণ করে, এবং যেটা সাবিক মুস্তফা বললেন যে ব্যাপকভাবে যদি জনগণ ভোটে অংশগ্রহণ করে, যেটা আমরা অতীতে দেখেছি যে পার্টিসিপেটরি তো ছিলই না, প্রতিদ্বন্দ্বী দলগুলোকে অংশগ্রহণ করেনি বা করতে দেওয়া হয়নি, এবং জনগণ অংশগ্রহণ। আপনারা তো সকলেই জানেন যে ভোটের মাঠ শূন্য ছিল, মানুষ যায় নাই, ভোট কেন্দ্রগুলো খালি ছিল, খাটা করতো, কুকুর ঘুমাতো কেন্দ্র, এই যে অবস্থাগুলো। অর্থাৎ এই মানুষ ভোটকে পার্টিসিপেটরি মনে করে নাই, প্রতিদ্বন্দ্বিতামূলক মনে করে নাই, মানুষ ভোটকে একতরফা মনে করেছে। রিজন কিন্তু জনগণ, ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি, যেতে উৎসাহিত হয়নি। তো সুতরাং এই কয়েকটা বিষয় আছে এখানে, যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে কিনা, কারা প্রতিদ্বন্দ্বিতা করছে এই মারুফ কামাল খান, আপনি ধরেন 2024-এর নির্বাচনকে বলা হয় আমি ডামি নির্বাচন, রাইট? কারণ আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করেছে তারই হয়তো বিদ্রোহী প্রার্থীর সঙ্গে, কিংবা যারা স্বতন্ত্র হিসেবে করেছে, রাইট? এখন প্রতিদ্বন্দ্বিতা করবে, এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপি এবং জামায়াত, রাইট? যারা আবার একই জোটবদ্ধ ছিল। তো না বিএনপি জামাত শুধু করছে না, কিন্তু বিএনপি এবং জামাত শুধু করছে না, আমি ডামি নির্বাচনেও শুধুমাত্র আওয়ামী লীগ করে নাই, আরো অনেকগুলো রাজনৈতিক দল ছিল ওই নামকাও আসতে। ঠিক এইরকমই ধরেন বিএনপি এবং জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, আর নামকাও আসতে আর অনেক দল আছে যাদের কোনো অনেকগুলো রাজনৈতিক দল তারা ছিল, জোটবদ্ধরাই ছিল, জোটবদ্ধ দলগুলোই, তাই না? ওই জাতীয় পার্টি ছিল, অন্যান্য জোটবদ্ধ দলগুলো ছিল, বিরোধী দল বলতে যারা বোঝায় তারা ছিল। তো আপনারা এখন বিরোধী দল ধরেন, কথার কথা যে বিএনপি যদি মানে জিতে, তাহলে বিরোধী দল কে হবে? জামাত ইসলামী। তারা তো জোটবদ্ধই ছিল, বিষয়টা একই রকম হলো না? এটা তো ভোটটা তো মানুষের মনের মধ্যে, এবং এক সময় একটা জোট ফ্রন্ট কোয়ালিশন হলে তারা যে আবার ভাগ হতে পারে না, তারা যে আবার ইলেকশন করতে পারে না, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না, এরকম তো না। এটা সারা দুনিয়াতেই নজির আছে। এক সময় কোয়ালিশন ছিল, কোয়ালিশন গভর্নমেন্ট সঙ্গে, তারা আবার আলাদা হয়ে ইলেকশন করছে। সুতরাং একবার কোয়ালিশন হলেই যে চিরজীবনের জন্য তারা কোয়ালিশন হয়ে গেছে তা তো না। তারা তো আলাদা ইলেকশন করতে পারে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। সেই প্রতিদ্বন্দ্বী মানুষ যদি সেই নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করে, মানুষ যদি ভোট দিতে যায়, ব্যাপকভাবে পার্টিসিপেট করে, সেগুলো সবগুলো মিলিয়ে আপনাকে বিচ্ছিন্ন ভাবে যে নাই বলেই যে ইলেকশন মানে গ্রহণযোগ্য হবে না, সে তো বলে গ্রহণযোগ্যতাটা হচ্ছে জনগণের কাছে, ভোটারদের কাছে। ভোটারকে এই নির্বাচন গ্রহণযোগ্য মনে করছে কিনা সেটা প্রমাণ হবে তার পার্টিসিপেশনের মধ্য দিয়ে। তারপর আরেকটা ব্যাপার আছে, সুষ্ঠু হওয়ার ব্যাপার, শান্তিপূর্ণ হওয়ার ব্যাপার। এখানে যেহেতু কোনো পক্ষ সরকার তো পক্ষ না, তারা পার্টিসিপেট করছে না ইলেকশনে। সরকার তো এনসিপি কে বলা হয় কিংস পার্টি, সরকার তো এখানে একটি পক্ষ। সাবির মুস্তফা, ওই যে আমাদের বাংলায় একটি প্রবাদ আছে না যে কৃষ্ণ করলে লীলা খেলা, আমি করলে দোষ। আওয়ামী লীগ আমি নির্বাচন করেছে, দোষ হয়েছে, এখন সব ঠিক আছে, তাই তো? দেখুন, 2024 সালের নির্বাচন নিয়ে যত কম কথা বলা যায় ততই মঙ্গল। কারণ ওই নির্বাচন দেখতে আমি ঢাকায় ছিলাম, তখন আমি ভয়েস অফ আমেরিকায় 1.5 বছর যখন ছিলাম, তার মাঝখানে ছিল নির্বাচনটা, এবং এত ভোটার শূন্য নির্বাচন আমি আর আগে দেখিনি। আমি 73 সালে নির্বাচন, 73 সাল কি 70 সালে নির্বাচন আমি দেখেছি ছোট থাকতে। 73 সালে একটা দেখেছি, তারপরে আমি বিদেশে ছিলাম, তারপরে আবার 91 দেখেছি, 96 এর দুটোই দেখেছি, তারপরে 2001, 2008 আর 2024, 2018টা দেখেছি, এখানে আমরা ছিলাম কাভার করতে। 2014টার সময় আমি এখানে ছিলাম, কিন্তু 2024 সালের মতো ভোটার শূন্য নির্বাচন আর দেখিনি। কাজেই ওইটা কোনো নির্বাচন হয়নি, ওটা যে কি হয়েছে আমি নিজেও জানি না। তো যাই হোক, ওইটার যার ফলাফল যা হওয়ার তাই হয়েছে। 6 মাসও টিকতে পারেনি, তারপর 6-7 মাসের পরেই সরকারকে বিদায় নিতে হয়েছে। কিন্তু এই নির্বাচন, যেটা আমি মানে মারুফ সোহেলের সাথে একমত, যে এখানে যদি 50-60% ভোটার তারা আসে ভোট দেওয়ার জন্য, এবং তাদের ভোট যদি ঠিক মতো তারা দিতে পারে, এবং সেই গণনা যদি ঠিক মতো হয়, তাহলে কিন্তু কে পার্টিসিপেট করলো আর কে করলো না সেটা মুখ্য বিষয় হবে না। মুখ্য বিষয় হবে যে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, অবাধ হয়েছে কিনা, এবং জনগণের পার্টিসিপেশনটা অবাধ ছিল কিনা। তারপরে দেখবেন যারা ভোট মানে যারা আওয়ামী লীগের সমর্থক, যারা হয়তো মনে করছিল যে ঠিক আছে আওয়ামী লীগ নাই, আমি অন্য কাউকে দেখি, তার যদি দেখা যায় যে না, তাদের যে চাহিদা রাজনীতি থেকে সেটা শুধুমাত্র আওয়ামী লীগে পূরণ করতে পারবে, অন্য কেউ পারবে না, তখন কিন্তু আওয়ামী লীগ এমনিতে আবার ফিরে আসবে।
কাজেই আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না সেটা নির্ধারণ করবে বিএনপি, জামাত, এনসিপি, অন্যান্য যেসব দল আছে ছোটখাটো, তারা কিভাবে জনগণের চাহিদাটা পূরণ করে। এবং বিভিন্ন ইস্যুতে, শুধু ডাল ভাত অর্থনৈতিক ইস্যুতে না, বাংলাদেশে তো অনেক ইমোশনাল ইস্যু ডাল ভাতের চেয়ে বেশি বড় হয়ে যায়। ৭১ এবং অন্যান্য বিষয়, এখন এই জুলাইয়ের আন্দোলন, সবকিছু ইমোশনাল, এবং এই ইমোশন, মানুষ এই ইমোশনের একটা প্রতিকার মানে চায়, তারা তাদের ইমোশনটাকে যাতে কেউ সার্ভ করে। তো এইটাও কিন্তু একটা বড় ইস্যু, এবং আওয়ামী লীগ একটা গোষ্ঠীর ইমোশনটাকে সার্ভ করতে পারে যেটা অন্য কেউ পারে না, এবং জামাত তো পারবেই না, তার একেবারে উল্টা দিক। কাজেই ইলেকশনের পরে দেখা যাবে যে বাংলাদেশে যে মানে নির্বাচনোত্তর যে রাজনীতি আসছে, তারা এই ইমোশনাল সাইডগুলা কতটা অ্যাড্রেস করতে পারবে। ডাল ভাত তো সব আমার মতে সব সরকারই চায় অর্থনীতি ভালো হোক, সব সরকারই চায় মানুষ ঠিক মতো খেতে পারুক, কারণ কেউ কোন সরকারই তো চায় না দেশে দুর্ভিক্ষ হোক, সে যত খারাপ সরকারই হোক। জি, সাবির ভাই, তা আপনি নিশ্চয়ই শুনেছেন যে তারেক রহমান বলেছেন যে মানে বিএনপি বিরুদ্ধে যে অপপ্রচারটা করা হচ্ছিল জামাতের পক্ষ থেকে, যে দুই সাপের একই বিষ, হ্যাঁ, নৌকা আর ধানের শেষ, মানে এক কাতারে ফেলে বিএনপি কে ডাউন করে, এবং তারা নতুন যাদেরকে এখনো দেখেনি মানুষ তাদেরকে দেখার আহ্বান জানিয়েছিল। তো সেই ক্ষেত্রে তারেক রহমান তিনি এই প্রথমবারের মতো বলা যেতে পারে সরাসরি জামাতে, যদিও তিনি নাম নেননি, কিন্তু সবাই বুঝতে পেরেছে যে তিনি বলেছেন যে মানে ওই দলটি যে কেমন সে তা তো বাংলাদেশের মানুষ ৭১ই দেখেছে। এই যে তার প্রথমবারের মতো এরকম প্রকাশ্য এবং শক্ত অবস্থান, আপনার কি মনে হয় জামাতের সঙ্গে তাদের বিচ্ছেদটা একটু স্থায়ী হয়ে যাচ্ছে, একটু বড় হয়ে যাচ্ছে? আমার মনে হয় তা হচ্ছে, কিন্তু তার চেয়ে আরেকটা বিষয় আছে, এটা শুধু জামাত না, জামাতের বাইরে কিন্তু অনেকে যারা আর কি এই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা দলকেই পছন্দ করতো না, এবং যারা আর কি আপনার ওই 1/11-এর সময় অনেক কাজ করেছে এবং এইবারও কাজ করছে, তারা কিন্তু ওই জিনিসটা ছড়াচ্ছে যে আওয়ামী লীগ বিএনপি একই ধরনের বুর্জোয়া, দুর্নীতিগ্রস্ত, দখলদারি মেন্টালিটির পার্টি। কাজেই এই আওয়ামী লীগ না থাকলে কি হয়েছে, যদি বিএনপি ক্ষমতা আসে, আমরা আবার সেই দখলদারিত্ব, সেই চাঁদাবাজি, সেই জিনিসগুলো দেখতে পাবো। কাজেই নতুন কাউকে দেওয়া হোক। এখন নতুন জামাত সেই খেলা খেলছে যে আমরা নতুন, কিন্তু আসলে তারেক রহমান ঠিকই বলেছে, জামাত ক্ষমতায় ছিল ৭১ সালে, তারা মালিকের ক্যাবিনেটের একটা বড় অংশের ছিল জামাতের নেতারা, এবং তারা ওই সময়কার পাকিস্তানের, পূর্ব পাকিস্তানে যত কর্মকাণ্ড হতো সেখানে জামাত ছিল ওতপ্রোতভাবে জড়িত, তারা ক্ষমতায় ছিল, তারা ক্ষমতা দেখিয়েছে সেই সময়। কাজেই জামাত, এই দেশ জামাতকে ক্ষমতায় দেখেনি, এই কথাটা একদমই বিশ্বাসযোগ্য না। কারণ আমরা দেখেছি জামাত ক্ষমতায় গেলে কি করতে পারে। তখন 71-এ, 2026-এ একই কাজ করবে কিনা আমি জানি না, হয়তো ওটা ভিন্নভাবে করবে। কিন্তু লোকে বলে তারা তো এখনো ক্ষমতায়, মানে পেছন থেকে ডক্টর ইউনূসের ব্যাকিং তো তারা তো এখনো ক্ষমতায় লোকে বলে, এবং এখনো তো বাংলাদেশ দেখছে যে তারা কিভাবে দেশ চালাতে পারে। বিএনপির জন্য ওই কথাটা খণ্ডন করা খুব জরুরি, যে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসলে একই কাজ হবে, অন্য কাউকে দিয়ে দেখি, কারণ ওইটা তাকে খণ্ডন করতেই হবে যে জামাতকে আমাদের দেখা আছে, কাজে ওই জামাত আবার দেখার কোনো প্রয়োজন নেই। সেই জিনিসটাকে বিএনপিকে ওই দিকেই যেতে হবে, এবং তারেক রহমানের ওই উক্তিটা ছিল সেই উদ্দেশ্যেই। কিন্তু তারা যদি আবার ওইটার মধ্যে বসে পড়ে আর অন্য কোনো দিকে না যায়, তখন কিন্তু মানুষ বলবে যে তোমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই, তোমরা আমাদেরকে ভবিষ্যতে কোনো স্বপ্ন দেখাচ্ছ না, তোমরা খালি আছো পিছনের লড়াই নিয়ে, তোমাদের নিজেদের মধ্যে লড়াই নিয়ে। তো সেটাও একটা ডেঞ্জার বিএনপির জন্য। তো বিএনপিকে কৌশলটাকে এমনভাবে করতে হবে যাতে তারা জামাতকেও কনফ্রন্ট করতে পারবে এবং কাউন্টার করতে পারবে, অন্যদিকে মানুষকে বোঝাতে পারবে যে তারা সামনের দিকেই আগাবে, পিছনের দিকে তাকাবে না। জি, মারুফ সোহেল, আপনার কি মনে হয় বিএনপি জামাতকে কাউন্টার করতে পারছে? বিএনপি জামাতকে কাউন্টার করতে পারছে কিনা সেটা মতো প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে তো দুটো প্রধান বড় রাজনৈতিক দল ছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি। এই দুটো পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল। তো এখন যে কোনো কারণেই হোক আওয়ামী লীগ তো মানে প্রতিদ্বন্দ্বিতার মধ্যে নাই সরাসরি। তো সুতরাং এখন নিচে যারা ছিল তার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে জায়গা তো খালি থাকবে না প্রতিদ্বন্দ্বিতে উঠে। কিন্তু সাংগঠনিক শক্তির কথা যদি বলি, জনসমর্থনের কথা যদি বলি, তাহলে আপনি দেখবেন যে এটা কিন্তু নো ম্যাচ, বিএনপি এবং জামাতের মধ্যে কিন্তু কোনো ম্যাচ নাই।
রাজনৈতিক দলের রাজনৈতিক অনেক বাগাড়ম্বর থাকে, অনেক কথা বলে, বক্তৃতাবাজি হয়, তো সেটা মিডিয়াতে আসে, তো সেটা এক জিনিস। আর হচ্ছে যে যদি আপনি সাংগঠনিক শক্তির কথা বলেন, জনসমর্থনের কথা বলেন, আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশের একেবারে এসে মানে প্রত্যন্ত অঞ্চলের মানুষও জানে যে বিএনপি এবং জামাতের মধ্যে তো কোনো ম্যাচ নাই, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে একটা অনেকখানি তফাৎ। তো পার্থক্যটা সুতরাং তফাৎটি কোথায় কোথায়? বুঝলাম না। তফাৎ বিএনপি এবং জামাতের মধ্যে তফাৎ কোথায় কোথায়? আমি তো শক্তি নিয়ে আলোচনা করছি, সামর্থ্য নিয়ে আলোচনা করছি, আমি আলোচনা করছি। আপনি কি রাজনৈতিক এবং আদর্শগত তফাতের কথা জানতে চাইছেন? জি, রাজনৈতিক আপনি দর্শনের কোন তফাৎটা জানতে চাইছেন? আমি তো স্পষ্ট করে একটা তফাতের কথা বলছি, যে কোনো ম্যাচ নাই আমাদের সঙ্গে বিএনপির শক্তিতে, সামর্থ্যে, জনসমর্থনে। আপনি বুঝতে পারেননি আমার কথা? হ্যাঁ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আমি জানতে চাচ্ছিলাম আদর্শিক জায়গা থেকে কোথায় কোথায় তফাৎ আছে। মানে আপনি কি আদর্শিক জায়গা নিয়ে আবার আলোচনায় চলে যাচ্ছেন এখন এখান থেকে? না না, এই একটা তো আপনি বললেন, আপনি তো একটা ব্যাখ্যা দিলেন যে শক্তিতে, সাংগঠনিক কাঠামোতে কোথাও ম্যাচিং নাই, তফাৎ আছে। আদর্শিক জায়গায় কি তফাৎ আছে এটাও জানতে না, চাচ্ছি। আদর্শিক জায়গায় যে জামাতের সঙ্গে বিএনপি যে তফাৎ গুলো আছে, সেটা একজন সাংবাদিক হিসেবে আপনি জানেন। বিএনপি একটি জাতীয়তাবাদী দল, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে, জাতীয়তাবাদে বিশ্বাস করে, বিএনপি মুক্তবাজার অর্থনীতি, বিএনপির আদর্শ তো স্পষ্ট, জামাতের আদর্শ স্পষ্ট। জামাত বলে যে আল্লাহর আইন কায়েম করতে চায়, তাদের ঘোষিত আদর্শ তো পরিষ্কার। তারা বলে কি আল্লাহর আইন কায়েম করতে চায়, তারপরে মানুষের শাসন কায়েম করতে চায়, মদিনার শাসন কায়েম করতে চায়, খেলাফত কায়েম করতে চায়। তাদের ইয়েটা তো পৃথক, এটা তো আদর্শগত অনেক কোনো মিল নাই। কিন্তু ইলেকট্রাল জোট হয়েছে আমাদের সঙ্গে বিএনপির, একসঙ্গে তারা সরকারও করেছে। নানা পথ মতের লোকরা তো সারা দুনিয়াতে একত্র হয় একটা সময়ের জন্য, কতিপয় ইস্যুর ভিত্তিতে সেটা হয়েছে, কিন্তু আদর্শগত দিক থেকে তো কোনো মিল নাই আমাদের সঙ্গে। জি, সাবির মুস্তাফা, আমরা দেখলাম যে ফুয়াদ, যে ব্যারিস্টার ফুয়াদ, তিনি বরিশালে গিয়ে মার খেলেন এবং বিএনপির কর্মীদের হাতে মার খেলেন। তো তারেক রহমান যেই এই অবস্থানটি নিলেন, আপনার কাছে কি মনে হয় তফসিল ঘোষণার পরে মাঠের চিত্রটি কিরকম দাঁড়াবে? না, মাঠের চিত্রটি একটু ঘোলাটে হবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এরকম জুতা মারার ঘটনা, চেস করার ঘটনা, ডিম মারার ঘটনা আরো ঘটবে। এবং তবে সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে যখন তফসিল ঘোষণা তো একটা দিন থাকবে, কয়েকটা দিন থাকবে, নমিনেশন পেপার জমা দেওয়ার দিন। তো সেই দিনে যারা নমিনেশন পেপার জমা দিতে আসবে, সেই প্রার্থীদেরকে বাধা দেওয়া হবে কিনা, সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ওই ব্যারিস্টার ফুয়াদ যা হলো, উনার এই ধরনের ঘটনা বাংলাদেশে আগেও ঘটেছে, ভবিষ্যতে ঘটবে, এটা নিয়ে মানে বেশি বিচলিত হওয়ার কোনো কারণ দেখি না। বাংলাদেশের রাজনীতি এমনিতে খুব একটা ভদ্র রাজনীতি না। এটা তো আর ব্রিটেন বা আমেরিকার রাজনীতির কথাও বলবো না, সেটা আরো অভদ্র হয়ে গেছে। ব্রিটেনে যত ভদ্র একটা রাজনীতি আছে, কিন্তু সেখানেও কিন্তু মন্ত্রীদেরকে ডিম খেতে হয়। এমন একটা ঘটনা ঘটেছে, একজন ডেপুটি প্রাইম মিনিস্টারকে একজন দর্শক আঘাত করেছিল এবং ডেপুটি প্রাইম মিনিস্টার গিয়ে তাকে একদম একটা ঘুষি মেরে দিচ্ছে, ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছে। তো সেটাও হয় ব্রিটেনে। তো বাংলাদেশে তো হচ্ছে ওদিক থেকে তো কমই হয়, কেউ কাউকে আঘাত করে না। কিন্তু আমি যেটা বলছিলাম, যে প্রার্থীরা নমিনেশন পেপার জমা দিতে পারবে কিনা, কেউ তাদেরকে বাধা দিতে পারবে কিনা, বিশেষ করে যারা বড় দলে তাদের কোনো অসুবিধা হবে না, বিএনপি জামাত তাদের অসুবিধা হবে না, এনসিপি তো পুলিশ আর্মি প্রোটেকশন নিয়ে চলে সব জায়গায়, তাদেরও অসুবিধা হবে না। কিন্তু গণ অধিকার পরিষদ প্রায় মার খায় বিভিন্ন সোর্স থেকে। জাতীয় পার্টির বিরুদ্ধে তো গণ অধিকার পরিষদই 2 দফা আক্রমণ করেছে, তাদের অফিসে আগুন দিয়েছে। কাজেই তাদের প্রার্থীরা ঝুঁকির মধ্যে থাকবে যদি তারা ইলেকশনে অংশগ্রহণ করে। আর তাছাড়া স্বতন্ত্র প্রার্থী, এখন স্বতন্ত্র প্রার্থী যদি স্থানীয়ভাবে আওয়ামী লীগ সমর্থক হয়ে থাকে, তাকে অন্যান্য দল, বিএনপি জামাত এবং অন্যান্য দলের যারা আছে, তারা নমিনেশন পেপার ফাইল করতে দিবে কিনা, বাধা দিবে কিনা, সেগুলো কিন্তু প্রতিটা আসনে, প্রতিটা কেন্দ্রে এই বিষয়ে চোখ রাখতে হবে। এবং এখানেই আমি সমস্যাটা মানে আশঙ্কা করছি, যে এখানে আসল বাধা এবং বিপত্তিটা আসবে। জি, মারুফ কামাল, ধরেন এইবার আমরা বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে দেখলাম যে শিবিরের ব্যাপক জয় হয়েছে, ছাত্রদল অনেক বাহাইন্ডে পড়ে গেছে। এইবার বিশ্ববিদ্যালয়গুলোর মতোই কি জামাতের জয়ের সম্ভাবনা জাতীয় নির্বাচনে দেখেন?
না, আমি দেখি না। আমি দেখি না এই কারণে, কারণ আপনি যদি বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে সেগুলো ভালো করেছে ফলাফল। তো এটা কিন্তু একটা কালমিনেশন, অনেক দিনের ঘটনা কালমিনেশন। আপনি যদি অতীতের ঘটনা প্রবাহর দিকে একটু নজর দেন, তাহলে আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে কি ধরনের পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে। ওখানে ছাত্রলীগ মোটামুটি একটা আধিপত্য কায়েম করেছিল, তারা অন্য কোনো প্রতিদ্বন্দ্বী সংগঠনকে ঢুকতে দেয় নাই। এগুলো তো জানেন, ছাত্র দলের তো প্রবেশাধিকারী ছিল, দীর্ঘদিন তারা ক্যাম্পাসের বাইরে থাকতে হয়েছে। তো শিবির একটা অন্য প্রক্রিয়ার, অন্য চারিত্রের সংগঠন। তারা খানিকটা রেজিমেন্টের সংগঠন, তারা কিন্তু কতগুলো কায়দা গ্রহণ করেছিল। এরা তো মানে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে, তারপরে অন্য সংগঠনের মধ্যে ইনফিলট্রেট করে কাজ করতে পারে। শিবির এই কাজটা কিন্তু করেছে দীর্ঘদিন। আওয়ামী লীগের যে 15 বছর 16 বছরের শাসন আমলে তারা কিন্তু প্রথম দিকে না হলেও মানে মাঝামাঝি সময় থেকে কিন্তু তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেছে। তারপরে তারা শিবির ছাত্রলীগের মধ্যে ঢুকে গেছে, ছাত্রলীগার সেজে তারা মানে একদিকে ডেমনস্ট্রেট করেছে, আবার গোপনে শিবিরে কাজ করেছে। যে সুযোগগুলো ছাত্রদল পায়, ছাত্রদলের তো সাংগঠনিক যে কেমিস্ট্রি সেটা আলাদা, তাদের পদ্ধতি ডিফারেন্ট। ছাত্র দলের লোকরা ইউনিভার্সিটিতে ঢুকে গুপ্ত কাজ করা, গেরিলা কায়দায় কাজ করা, আন্ডারগ্রাউন্ড হয়ে কাজ করা, এটা সম্ভব হয়নি। কম্পিউটারিজম যখন হঠাৎ করে যে পরিবর্তন হলো, পরিবর্তনের পরে ছাত্র দলকে নতুন করে কিন্তু ক্যাম্পাসে ঢুকতে হয়েছে, নতুন করে পরিচিত হতে হয়েছে, নতুন করে তৎপরতা শুরু করতে হয়েছে। কিন্তু শিবির কিন্তু আগে থেকেই দেখবেন, হঠাৎ করে আওয়ামী লীগের পতনের পরে শিবির হঠাৎ যারা ইনভেস্ট করলো এবং তাদের দেখা গেল যে প্রত্যেকেই ছাত্রলীগের ভেতরে কাজ করেছে দীর্ঘদিন। তো সুতরাং এই যে ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেভাবে কাজ করেছে, এর বেনিফিটটা তারা পেয়েছে। ছাত্র দলকে তো ছাত্র দল ওয়াজ স্ট্রেঞ্জার। এখন যারা এই যে গত দীর্ঘদিনে যারা ছাত্র সংগঠন মানে ইউনিভার্সিটি গুলোতে এসছে, পড়তে এসেছে, ভোটার হয়েছে, তাদের কাছে ছাত্র দল তারা নামই শুনে না, স্ট্রেঞ্জার, তাদের কাউকে চিনে না। সুতরাং এটা একটা বাস্তব, এটা একটা কম্পিটিটিভ অবস্থায় আসতে একটু সময় লাগে। এবং এই যে শিবির জিতে গেছে, এটা জিতে যাওয়া মানে স্থায়ী ভাবে জিতে যাওয়া, শিবির অত্যন্ত শক্তিশালী হয়ে গেছে, এটা আমি মনে করি না। আমি ছাত্র সংগঠনের রাজনীতি বা ক্যাম্পাসের পলিটিক্স বা ছাত্র ইউনিয়ন গুলোর যে ছাত্র সংসদের যে ফলাফল, সেটা দিয়ে জাতীয় নির্বাচনের ফলাফল কখনো প্রভাবিত করে না। আপনার যদি মনে থাকে যে 1972-73 সালে ছাত্র ইউনিয়ন, মুখ্যমন্ত্রী ছাত্র ইউনিয়ন, মতিয়া গ্রুপ কিন্তু বাংলাদেশের প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ক্যাবিনেট পেয়েছিল, ছাত্র সংসদে তারা গিয়েছিল। কিন্তু জাতীয় রাজনীতিতে কিন্তু তারা সেরকম ৭৫-এর ভোটে কিন্তু তারা সেরকম ফলাফল করতে পারেন। আবার যদি দেখেন তারপর জাসদ সমর্থিত যে ছাত্রলীগের যে অংশ, সেই জাসদ সমর্থিত ছাত্রলীগের এই অংশ কিন্তু ব্যাপক ভিত্তিতে সমস্ত ছাত্র শিক্ষাঙ্গন গুলোতে তারা আধিপত্য বিস্তার করছে। কিন্তু নির্বাচনে জনগণের রায়, সাধারণ মানুষের রায় কিন্তু ব্যাপকভাবে তাদের পক্ষে হয় না। সুতরাং জাতীয় রাজনীতির যে সমীকরণ, জাতীয় নির্বাচন যে মানুষের মতামত, সেটা কিন্তু ওই ছাত্র সংগঠন বা ছাত্র ইউনিয়নের বা ছাত্র সংসদের ফলাফল দিয়ে প্রভাবিত। এটা দুটো আলাদা। বুঝতে পেরেছি। সাবির মুস্তফা, আপনি জানেন যে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বা সিপিজে, তারা প্রধান উপদেষ্টাকে একটি চিঠি দিয়েছেন যে কারাবন্দী 4 জন সাংবাদিকের মুক্তির দাবি জানিয়ে। প্রধান উপদেষ্টা তাদেরকে পাল্টা চিঠি দিয়ে বলেছেন যে বাংলাদেশ এখন ইতিহাসের স্মরণকালের সেরা সাংবাদিকতা করছে। এটা হচ্ছে আরেকটা এই বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকারের প্রপাগান্ডার একটা অংশ। আমি সবসময় বলে আসছি, এই সরকার ক্ষমতায়নের কয়েক মাস পর থেকে আমি খেয়াল করছি যে এটা যত না কাজ যদি থাকে 40, তার প্রপাগান্ডা, তার অপটিক্স, তার উপর জোর থাকে 60-70। তো অনেকটা প্রপাগান্ডা নির্ভর এই সরকার, এবং তারা এই ধরনের বোম্বাস্টিক ক্লেম করে যেটা সবচেয়ে সেরা। অলরেডি তারা বলে দিয়ে বসে আছে যে এটা ইতিহাসের সেরা নির্বাচন হবে। তারপরে এত বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ নাকি বাংলাদেশে দেখেনি, এবং এত সবকিছুই এখন সেরা সাংবাদিকতা হচ্ছে কিনা সেটা আমি যখন বাংলাদেশের পত্রপত্রিকাগুলো অনলাইনে দেখি, আমি বুঝি যে এখানে সেরা সাংবাদিকতা তো মানে দূরে থাক।
আমরা এর চেয়ে অনেক 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 গুণ ভালো সাংবাদিকতা দেখেছি, ধরুন 91 থেকে 2001 এই 10 বছরে। তারপর অবশ্যই সাংবাদিক কমিউনিটি দুভাগ হয়ে 92 সালে দুভাগ হয়েছে, বিএনপি এবং আওয়ামী লীগ, এবং সাংবাদিকদের মধ্যে এক ধরনের এই মানে দলীয় কার্যকলাপটা বৃদ্ধি পেতে পেতে এমন পরিস্থিতিতে চলে গেছে যে সেই কোয়ালিটি, যে 80-90 দশকের যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটিটা তারা হারিয়ে ফেলে। কিন্তু এখন তার চেয়ে আরো খারাপ কোয়ালিটি সাংবাদিকতা হচ্ছে বলে আমার মনে হয়। আমি কিছু কিছু পত্রিকার শিরোনাম দেখি বা তাদের নিউজ কিভাবে কভার করে দেখি, মনে হয় যেন তাদের মনে একটা ভয় কাজ করছে। ভয়টা কিন্তু না, সরকারের ওই যে ডিজিএফআই এর ফোন কল, যেটা গত 15 বছর ছিল, ডিজিএফআই এর ফোন কল আর আসে না বলেই তারা মনে করেন এবং বলেন, কিন্তু তার চেয়ে বেশি একটা ভয় তাদের মধ্যে কাজ করে। তারা শব্দ, কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফোন আসে, এটি আমি আপনাকে নিশ্চিত করতে পারি। এমনকি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এরকমও ডিরেকশন দেয়া হয়, ডক্টর মোহাম্মদ ইউনুস বলা যাবে না, তাকে বলতে হবে অধ্যাপক ডক্টর ইউনুস। ঠিক আছে? সো আপনি বুঝেন, দেখুন এরকম ডিরেকশনও যখন আসে, তো বর্তমানে তো আপনি ফ্যাসিস্টের দোষর হয়ে গেছে। কিভাবে না, আমি একটু শেষ করি। আপনি সম্ভবত মাস 3 আগে চ্যানেল আই একটি সাক্ষাৎকার দিয়েছিলেন, যেখানে আপনাকে উপস্থাপক প্রশ্ন করেছিলেন শাপলা চত্বরের যেটি নিয়ে, কি বলবো এটাকে, শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ নিয়ে, যেটিকে আবার ফুলিয়ে ফাঁপিয়ে গণহত্যা করা হয়েছে এরকম একটি দাবি করা হয়েছে। আপনি সেদিন নাকচ করেছেন। আমিও সেদিন ওই ঘটনাস্থলে, ওই দিন রাতের বেলায় আমি ছিলাম। পরবর্তীতে আমি অধিকার যে 61 জন মারা গেছে এই তালিকাটি প্রকাশ করেছে, আমি নিজে সেই 61 জনকে ঠিকানা খুঁজে খুঁজে আমি প্রতিটি বাড়িতে, প্রতিটি মাদ্রাসায় গিয়ে গিয়ে সন্ধান করে প্রতিবেদন করেছিলাম। আমি দেখেছি ওই শাপলা চত্বরের ঘটনায় কেউ নিহত হয়নি, ওই রাতে শাপলা চত্বরে কেউ নিহত হয়নি। যাই হোক, এখন আপনি যখন বলছেন তখন আপনি এখন হয়ে গেছেন ফ্যাসিস্টের দোষর। না, এটা এই কথা আমি কান দিই না, কোনো মানে কাউকেই আমি কোনো দলের দোষর বা কোনো মতবাদের দোষর হিসেবে দেখি না এবং নিজেকেও দেখি না। ঘটনাটা যেটা ছিল, প্রেজেন্টার কিন্তু আমাকে বিশেষ করে শাপলা চত্বর নিয়ে প্রশ্ন করেন, প্রশ্ন করেছিল বিবিসির রিপোর্টিং নিয়ে, বিবিসি কিভাবে রিপোর্ট করে, কিভাবে কি করে। তো আমি ওটার ব্যাখ্যা দিতে গিয়ে শাপলা চত্বরের প্রসঙ্গটা আমি টেনেছি, কারণ এইটা নিয়ে আমাদেরকে অনেক এই গত 13 বছর বা 12 বছর অনেক কথা শুনতে হয়েছে, যেন আমরা একটা বিরাট হত্যাকাণ্ড ধামাচাপা দিয়েছি। হ্যাঁ, আমাদের ওখানে ছিল 2 জন রিপোর্টার, কিন্তু বাংলাদেশে মানে ঢাকা শহরের নানান নিউজ পেপার, নানান টেলিভিশন চ্যানেলের আমি বলবো প্রায় শখানেক ক্রু এবং রিপোর্টার ওখানে ছিল। এটা শুধু, এবং এদের কেউ কিন্তু বলেনি যে ওখানে শাপলা চত্বরের মধ্যরাতে একটা হত্যাযজ্ঞ হয়েছে। হত্যাযজ্ঞ যে হয়নি তা না, ঢাকা শহরে সেদিন আমরা বলতে বিবিসি বাংলা বোঝাচ্ছি, তখন সন্ধ্যাবেলার অনুষ্ঠানে আমরা 12 থেকে 20 জনের মৃত্যুর খবর অলরেডি দিয়েছি, যেটা আমরা কনফার্ম করতে পেরেছি। পরবর্তীতে নারায়ণগঞ্জে মারা গিয়েছে, হাটহাজারীতে মারা গিয়েছে, বরগুনায় মারা গিয়েছে, সব মিলে এই অধিকারের 61, তারপরে হিউম্যান রাইটস ওয়াচের 58, কিন্তু এদের কেউই, তাদের সবাইকেই বিবিসি বাংলার তরফ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল। এই প্রশ্নটা বারবার করা হয়েছে যে এই যে আপনারা তালিকা দিচ্ছেন, এদের কয়জন সেই রাতে শাপলা চত্বরে মারা গিয়েছে। একজনকে তারা কনফার্ম করতে পারেনি। এমনকি হেফাজত ইসলামের যে সেক্রেটারি জুনায়েদ বাবুনগরী, তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল লাইভ সেই 6 মে ভোর 6:30টায়। তিনিও কিন্তু একটা মৃত্যু কনফার্ম করতে পারেনি শাপলা চত্বরে। তিনি বলছেন অনেকে আহত হয়েছে। কাজেই এই আমার ইয়েটা ছিল যে হত্যাকাণ্ড হয়েছে 5 তারিখে এবং 6 তারিখে, অনেকে মারা গেছে, এটা 40 হতে পারে, 50 হতে পারে, 60 হতে পারে, কিন্তু এটাকে শাপলা গণহত্যা বলেন না, কারণ শাপলা চত্বরে সেই মধ্যরাতে একটা হত্যাকাণ্ড হয়নি। তো এইটাই হয়ে গেছে মানে ব্যাপারটা, যে অনেকে পুরো ঘটনাটাকে শাপলা গণহত্যা হিসেবে চালিয়ে দিতে চায়। আমি সেটাই চ্যালেঞ্জ করি। না, চালিয়ে দিতে চাই ব্যাপারটা এরকম না। আপনার কি মনে হয় না এটা গোয়েবলসীয় একটা থিওরির মতো, যে এত মানুষ শাপলা চত্বরে তারা দৃঢ়তার সঙ্গে অবস্থান করার ঘোষণা দিল, কিন্তু এবং সারা রাত সেখানে এমন ভাবে গোলাগুলি, মানে সাউন্ড গ্রেনেড মারা হলো, বাংলাদেশ আগে তো এরকম সাউন্ড গ্রেনেড দেখেনি। তো তারা যে ভয়ে চলে গেল, পালিয়ে গেল, এইটা আর মানুষের বিশ্বাসযোগ্য করানো যায় না। অপপ্রচারও ছিল, সব মিলিয়ে অপপ্রচার, মানে ব্যাপক অপপ্রচার ছিল। কারণ আমি তখন লন্ডনে ছিলাম। বলতে চাই সুলতানা, আপনি কি মানে আপনি কাউকে এখানে ডিফেন্ড করতে চাইছেন?
মানে ঘটনাটা হচ্ছে শাপলা চত্বর তো ওই খালি কয়েক ঘন্টার মধ্যে শাপলা চত্বর নয়। আপনাকে বুঝতে হবে শাপলা চত্বর একটা রাজনৈতিক কর্মসূচি ছিল বা একটা ধর্মীয় সংগঠনের কর্মসূচি ছিল। সেখানে সারা দেশ থেকে লোক এসেছে, সেখানে চলে গেছে। হাবিব মুস্তফা নিজেও বললেন যে সন্ধ্যার মধ্যে 20 জনের নিহত হওয়ার রিপোর্ট বিবিসি করেছে, প্রচার করেছে। তারপরে আপনার এই যে ধাবমান যে জনতা, তাদেরকে ধাওয়া করে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। তারা যখন যাচ্ছিল বিভিন্ন জায়গায় পথে পথে সংঘর্ষ হয়েছে, ঢাকা শহরের উপকণ্ঠে, ঢাকা শহরের প্রান্তে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে, অনেক লোক মারা গেছে, নিহত হয়েছে। সুতরাং খালি এই যে একটা ভেন্যুটা নিয়ে একটা হত্যা হয়নি, এটা প্রমাণ করার চেষ্টা করতে কোনো দরকার নেই। হত্যা হয়েছে, অনেক জীবন গেছে, অনেক রক্ত ঝরেছে। সুতরাং খালি ওই ভেন্যুটা, ওই সময়টা ধরে একটা বিতর্ক করে কাউকে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে সাংবাদিকতা নয়, এটা দরকার না। এটা দায় কাউকে না। মনে রাখবেন যে যখন বিয়ে করা হচ্ছিল, লাইভ প্রচার করা হচ্ছিল, 2টার টেলিভিশন স্টেশনকে গভর্নমেন্ট কোন নোটিশ দেওয়া ছাড়া তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিল। ওখানে থেকে যারা লাইভ দিচ্ছিল তাদের শাপলা চত্বর থেকে 2টা টেলিভিশন সরাসরি বন্ধ করে দেয়। তারা অপপ্রচার করছিল। দিগন্ত টেলিভিশন, আপনি সার্টিফিকেট দিচ্ছেন অপপ্রচার করছিল, আপনি সরকারকে ডিফেন্ড করছেন, আপনি মিডিয়া বন্ধ করাকে ডিফেন্ড করছেন। সব সরকারই এটা বলে, সব সরকারই যখন মিডিয়া কন্ট্রোল করে, মিডিয়ার কণ্ঠ রোধ করে, তখন এটাই বলে যারা মিথ্যা প্রচার করেছে, ওরা অপপ্রচার করেছে। এইসব করবেন না প্লিজ। ইউ আর এ জার্নালিস্ট। সাবির ভাই বলুন তো, জার্নালিস্ট যখন দিগন্ত টেলিভিশন প্রচার করছে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, না এখানে আমি ক্লারিফাই করি, হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে দিগন্ত টিভি এটা বলে নাই, এটা বলেনি সেটা না। দিগন্ত টিভি হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে। আমি বলি, আমি যেটা বললাম, আমি বলি দিগন্ত টিভি হাজার হাজার মানুষ মৃত্যুর খবর দেয়নি, তখন বলেনি। কিন্তু যেটা হচ্ছিল, কারণ আমি লন্ডন থেকে জিনিসটা ফলো করছিলাম সামাজিক মাধ্যমে, ফেসবুক এবং টুইটারের যত প্রো জামাত কমেন্টেটর ছিল, তারা কিন্তু রাত 10টার থেকে রাত 12টার পর থেকেই দেওয়া শুরু করে দিল যে 100, 200, 300 মারা গেছে, এরকম একটা গুজব তারা ছড়ানো শুরু করলো যখনই পুলিশ অপারেশন শুরু হলো। কিন্তু ফানি ব্যাপার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা একটা হ্যাশট্যাগ ব্যবহার করছিল, সেটা ছিল রেভলিউশন ডে। তাদের এক্সপেকটেশন ছিল যে শেখ হাসিনার পতন হবে সেদিন। এবং আমার মনে আছে আল জাজিরার চ্যানেলের একজন সিনিয়র প্রডিউসার আছে, সে আরব, জামাল এল শাইয়াল নামে। তো সে আবার বাংলাদেশের সাথে একটু ঘনিষ্ঠ ছিল। সে একটা টুইট করলো যে যখন ওই ঢাকা শহরের ভেতরে ওই বঙ্গবন্ধু অ্যাভিনিউর কাছে গোলাগুলিতে 4 জন মারা গেল, সেই 4টা বডি নিয়ে যাওয়া হলো শাপলা চত্বরে সেই সমাবেশে। এবং সে টুইট করলো যে ক্রাউড এক্সপ্লোডিং, হাসিনা ফলস টু নাইট। তো ওইটা দেখে আমি ভাবলাম যে তাহলে তো এরা এক্সপেক্ট করছে যে এটা ওই কায়রোতে যেরকম তাহরির স্কোয়ারে যেরকম লোকজন জড়ো হয়ে বসে থাকলো আনটিল মুবারকের পতন, তো এই তাহরির স্কোয়ারের মতো কিছু একটা তারা প্ল্যান করছে। তো এখন দিগন্ত সরকার সম্ভবত ওই দিগন্তের কাভারেজটা ছিল ইয়ার মতো, যে আপনার 2007 সালে যখন সিবিএস কে বন্ধ করে দেওয়া হলো, কারণ ওই স্টুডেন্টরা বিক্ষোভ করছিল যেদিন 20 অগস্ট, বিভিন্ন জায়গায় ভাঙচুর করছিল, তখন সিবিএস সেটা লাইভ দেখাচ্ছিল এবং সাথে সাথে সিবিএস কে বন্ধ করে দেওয়া হয় এবং বন্ধই থাকে সিবিএস। এই সম্প্রতি আবার তার লাইসেন্স ফিরে পেয়েছে। তো সরকার একটা হুমকি, আমার ধারণা ছিল সরকার একটা হুমকি অনুভব করছিল যে এখান থেকে সরকার পতনের আন্দোলন আসছে, এবং এটা দিগন্তের কাভারেজটা সেটাকে সরকার এটাকে বিপজ্জনক মনে করেছে, তার জন্য তার অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ মনে করেছে। দায়িত্বশীলতার বিষয়টি দেখেন কিনা, আপনার মনে আছে সিবিএস যখন এভাবে করে লাইভ সম্প্রচারগুলি করছিল, সংঘাত কিন্তু আরো বাড়ছিল, প্রাণহানি আরো বাড়ছিল, রাইট? আপনি দেখেন হলি আর্টিজানে যখন হামলা হয় তখন অনেক চ্যানেল লাইভ ব্রডকাস্ট শুরু করছিল। তাতে করে কি হচ্ছিল? তাতে করে ওই হামলাকারীরা জানছিল কে কোথায় লুকিয়ে আছে, পুলিশের অবস্থান কোথায়। গণমাধ্যমের একটা সম্প্রচার বন্ধ করে দেওয়া এক জিনিস, স্থায়ীভাবে একটা মিডিয়াকে
বিনা নোটিশে সবাইকে বেকার করে দিয়ে বন্ধ করে দেওয়া কিন্তু 2 দিন স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। হলি আর্টিজানে এটা যৌক্তিক যে হলি আর্টিজানকে নিয়ে লাইভ প্রচার দিয়ে বন্ধ করতে পারে গভর্নমেন্ট, সেটা করতে পারে। এটার সঙ্গে নিরাপত্তার প্রশ্ন জড়িত, তারা বন্ধ করছে, এটা ঠিক আছে। কিন্তু তার মানে যে একটা ঘটনার সম্প্রচার বন্ধ না করে কিন্তু আপনি স্থায়ীভাবে একাধিক চ্যানেল আপনি বন্ধ করবেন। আপনি ইসলামিক টিভি কেন বন্ধ করেছেন বলেন? সাবির মুস্তাফা, কেন বন্ধ করেছেন? মারুফ কামাল, একটু শুনুন। এখানে বিষয় দুটো, তিনটা, চারটা, অনেকগুলো বিষয়। প্রথমত, শাপলা চত্বরের ওই মধ্যরাতের অভিযানে কেউ মারা গেছিল কিনা আমরা প্রশ্ন তুলছি সেটি, কারণ সেটি নিয়ে অনেক রকম অপপ্রচার আছে। না না, আপনি এটাই তো, আপনি শুধু একটা খণ্ডিত প্রশ্ন তুলছেন, একটা খণ্ডিত। এর আগে এবং পরে মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে, যেটি সাবির মুস্তাফা। এর আগে পরে না, এই ঘটনার সঙ্গে সম্পর্কিত ওই প্রোগ্রাম চলাকালে, ওই প্রোগ্রামটা কিন্তু ইউটিউবে প্রোগ্রাম চলাকালে আগে এবং পরে অনেক লোক মারা গেছে। এখানে আমি জাস্ট দুটো কথা বলি সুলতান, আমি জাস্ট দুটো কথা বলি। এক নম্বর হচ্ছে যে সরকারের উচিত ছিল দিগন্ত টিভিকে বলা যে এই সমাবেশের সরাসরি সম্প্রচারটা আমাদের জন্য বিপজ্জনক, এইটা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলতে পারে, তোমরা সরাসরি সম্প্রচার করো না। যেটা হোলি আর্টিজানে বলা হয়েছে, না হোলি আর্টিজানে বলা হয়েছে ঘটনাস্থল থেকে তোমরা লাইভ করো না, স্টুডিও থেকে লাইভ করো। আমরা তো মানে স্টুডিও থেকে লাইভ করতে কোনো সমস্যা ছিল না, সরকার সেটা করতে পারতো, কিন্তু সে চ্যানেলটাই বন্ধ করে দেয়। আরেকটা জিনিস ছিল যে অন্য দিক থেকে আমি বলবো যে এই যে হেফাজতের অনুষ্ঠানটা, হেফাজতের প্রোগ্রামটা কিন্তু ছিল ঢাকা অবরোধ দুপুর 12টা পর্যন্ত। তারপরে তারা ওইটা কিন্তু শান্তিপূর্ণভাবেই হয়, কোনো সমস্যা হয়নি। তারপরে তারা অনুমতি চায় শাপলা চত্বরে গিয়ে সমাবেশ করবে, অনুমতি ছিল সন্ধ্যা 6টা পর্যন্ত, কিন্তু তারা ঢাকায় ঢোকার পর শুরু হয়ে গেল মারপিট গুলি। তো এখানে অনেকের একটা মানে বক্তব্য আছে যে তারা এটা ঠিক হেফাজত না হলেও জামাতের লোকজন এটা লিড দিয়েছিল যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ অফিস অ্যাটাক মানে দখল করার জন্য, এটা হতে পারে। এবং সেখানেই সবচেয়ে বেশি সংঘর্ষ হয়েছে, এবং তারপরে সেটা বাইতুল মোকাররম এবং তোপখানা রোডে ওদিকে ছড়াই ছিটায়, তারপরে ভাঙচুর, অগ্নিসংযোগ, অনেক কিছু হয়েছে। কিন্তু হেফাজত 6টার পরে সেখান থেকে আর যায়নি, কারণ তাদের লোক মারা গেছে, সেটার প্রতিবাদে তারা রয়ে যায়, যার ফলে জিনিসটা আরো ঘোলাটে হয়ে যায়। কিন্তু শাপলা চত্বরের সমাবেশটা তাদের অরিজিনাল কর্মসূচির অংশ ছিল না, এটা অ্যাড অন, এটা পরে আসছে। ওদের কর্মসূচি ছিল ঢাকা অবরোধ। ঠিক, কেননা তারা ঘোষণা দিয়েছিল যে আমাদের হত্যার বিচার না করা পর্যন্ত, এবং বলেছিল যে আমাদের আমির ওই যে শফি আহমেদ, মৌলানা শফিউদ্দিন বলে ওনার নাম, শফি আহমেদ, ওনাকে আসতে দিতে হবে। উনি না আসা পর্যন্ত আমরা স্থান ত্যাগ করবো না, দ্যাট ওয়াজ দ্য থিং। এবং তখন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন মরহুম সৈয়দ আশরাফ। তিনি তখন বলেন যে অনতিবিলম্বে এই জায়গা ত্যাগ করতে হবে, না হলে গর্তে ঢুকিয়ে দেওয়া হবে সকলকে। এটা তো তারা বলছে যে আমরা গর্তে ঢোকান আর যাই করেন, আমরা যাবো না এখান থেকে। সেখান থেকেই পরে তো রাত্রে 11-12টার দিকে এখন ধরেন এই হেফাজত তারা জামাতের সঙ্গে জোটবদ্ধ হয়েছে, বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়নি। কিন্তু হেফাজত তো নির্বাচন করেন, আমি শুনিনি আপনাকে। আমি বলেছি যে এই হেফাজত এখন জামাত যে 8 দলীয় জোট গঠন করেছে, সেই 8 দলীয় জোটের একটি দল হেফাজত। কিন্তু হেফাজত তো নির্বাচন করে না, নির্বাচন তো কখনো করে না, কিন্তু এইবার তো তারা জামাতের 8 দলীয় জোটে আছে। ফলে আমি যেটি প্রশ্ন করছি যে মানে হেফাজতের সঙ্গে বিএনপির সম্পর্কটা তাহলে এখন কেমন? না, আমি বলি হেফাজত মানে আপনার তথ্যটা পুরোপুরি সঠিক না। হেফাজত নামের যে সংগঠনটা ওই সময় ছিল, এটা কিন্তু কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে ইতিমধ্যে কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে। যখন ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ হেফাজত কিন্তু ওই যে অনেক দ্বন্দ্ব সংঘাতের পরে কিন্তু তারা আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে সমর্থন করেছিল, এবং তারা যে সমাবেশ করেছিল সেই সমাবেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সেখানে চিফ গেস্ট হিসেবে উপস্থিত হয়েছিলেন। সেখানে তাকে একটা কৌমি জননী নাকি এরকম একটা খেতাব দেওয়া হয়েছিল।
যেগুলো অনেক ঘটনা ঘটেছে, ঘটনাবহুল অনেক। যাই হোক, হ্যাঁ, তারপরে কিন্তু হেফাজত কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। এখন কি এখন যে কোন কোনো ভাগ কোন দিকে আছে বোঝা মুশকিল। হেফাজত তো রাজনৈতিক দল নয়, এটা Right. ধরেন মানে কয়েকটা ভাগ হয়ে গেছে, 3-4টা। একটা জামাতের সঙ্গে হয়তো গেছে, আমি জানি না ঠিক। মামুনুল হক মামুনুল হক গেছে তো। মামুনুল হকের গ্রুপ জামাতের সাথে আছে। মামুনুল হক তো হেফাজত না, মামুনুল হক তো একটা আলাদা রাজনৈতিক সংগঠন। হ্যাঁ, কিন্তু তার সংগঠনটা হেফাজতে ইসলামের অংশ ছিল, কারণ হেফাজতে ইসলাম তো একটা কোয়ালিশন, এটা তো একটা দল কোয়ালিশন। না। হেফাজতে ইসলামটা হচ্ছে মূলত কওমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন, মূলত কওমি মাদ্রাসার শিক্ষকদের সংগঠন। এদের মধ্যে কেউ রাজনীতি করে, অনেকে রাজনীতি করে না। যারা রাজনীতি করে বিভিন্ন দলে, এক দলে নাই, কয়েকটা দলে বিভক্ত তারা। এই যে খেলাফত আন্দোলন আছে, খেলাফত মজলিসে আছে, কেউ কেউ কতগুলো দলের মধ্যে তারা বিভক্ত। কিন্তু তারা একটা অভিন্ন প্ল্যাটফর্ম করেছিল। তারা বলেছিল যেটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম, আমরা ইসলামকে হেফাজত করার জন্য, ইসলামের উপর আঘাত এসেছে ইসলামকে হেফাজত করবার জন্য আমরা এটা করছি, সেটা করেছে। সেটার ইম্প্যাক্ট নাই, এটা অনেক ভাগে বিভক্ত। এখন বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ কি দেখছেন, যেহেতু তারেক রহমান আসতে পারছেন না, ভবিষ্যৎটি কি দেখছেন? তারেক রহমান আসবেন, আসতে পারছেন না, শিগগিরই চলে আসবে। ওকে, এটা তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, আমি তো জানি না, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচনের সিদ্ধান্ত তিনি চলে আসবেন। জি, ওকে, তার মানে আর বেশি দিন বাকি নেই। সাবির মুস্তফা, আপনার কাছে কি মনে হচ্ছে, বিএনপির ভবিষ্যৎটি কি দেখছেন? বিএনপির ভবিষ্যৎ তো মানে যেটা গত বছর অগস্ট মাসে যে ভবিষ্যৎ ছিল তার চেয়ে ভালো হয়নি, এটা আমি বলবো। বিএনপির হাতে একটা বড় সুযোগ ছিল গত বছর জুলাই মাসে এই আন্দোলনের প্রেক্ষিতে এক ধরনের কর্মসূচি নিয়ে আসা, আন্দোলনটাকে দখল করা না, তারা দখলদার ওইভাবে করতো না, কিন্তু ওই আন্দোলনের প্রেক্ষিতে একটা রূপরেখা নিয়ে আসা, কিভাবে সরকার পরিবর্তন হবে, কিভাবে নির্বাচন হবে, যেই রূপরেখাটা তখন তারা শেখ হাসিনা পতনের পর তারা এনফোর্স করতে পারতো, ইনসিস্ট করতে পারতো। কিন্তু যেহেতু তাদের এরকম কোনো রূপরেখা ছিল না, সেহেতু পুরো ইনিশিয়েটিভটা চলে যায় আর্মির চিফের হাতে। তিনিই সব অন্তর্বর্তী সরকার বানালেন, এদিকে ছাত্ররা বললো যে না, আমাদের চয়েস দিতে হবে, আমরা ইউনুসকে চাই, ইত্যাদি ইত্যাদি। তো এখন বিএনপি যে নির্বাচনে যাচ্ছে সেটা তারা চেয়েছিল অনেক অনেক আগে, আর 1 বছর আগে এই নির্বাচন তারা চেয়েছিল। এখন অনেক দেরিতে নির্বাচন হচ্ছে, অনেক পানি গড়িয়েছে, এবং তারেক রহমানের আশা নিয়ে এক ধরনের কথাবার্তা, সংশয়, তার নেতৃত্বের কোয়ালিটি নিয়ে প্রশ্ন, সবকিছুই চলে এসছে, যেটা 1 বছর আগে যদি নির্বাচন হতো সেগুলা এই আলোচনা আসতো না। এখন বিএনপি একটু কোণঠাসা অবস্থায় আছে, তাকে নানান বিষয়ে জবাব দিতে হচ্ছে, এবং যেটা 1 বছর আগে তাকে দিতে হতো না, কারণ তার শেখ হাসিনার বিরুদ্ধে তাদের সংগ্রামের ইতিহাস তো মানে ঝকঝকে বলা যেতে পারে, কোনো ত্রুটি নেই সেখানে। 2011 সাল থেকে তারা অনবরত সংগ্রাম করে আসছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের জন্য, অন্য কিছু না। তো সেইটাই তারা এনফোর্স করতে পারেনি এই গত বছর। তো তাদের জন্য তো এটা এক ধরনের ব্যর্থতা। তো কাজে এই ব্যর্থতা নিয়ে ইলেকশনে যাওয়া বাংলাদেশে কিন্তু একটু জটিল, এবং যে মানে যে ইলেকশনে একটা বড় সাফল্য নিয়ে যায়, সেই ইলেকশনে যেতে বিএনপি কিন্তু সেরকম সাফল্য নিয়ে যেতে পারছে না, যেটা 6 মাস আগে হলেও তারা পারতো, 1 বছর আগে হলেও পারতো। তো যাই হোক, তো এই মানে নাজুক অবস্থাতেই তারপরেও আমি বলবো যে বিএনপি এখনো বাংলাদেশের বৃহত্তম দল, যদি আওয়ামী লীগ অনেকটা মানে সিন থেকে নাই, যেহেতু নাই, বিএনপি এখন বৃহত্তম দল। জামাত যতই লম্ফজম্প করুক, মানুষ যখন ভোট দিতে যাবে তারা মানে ধানের শীষকেই আগে প্রাধান্য দিবে, দাঁড়িপাল্লা বা অন্য লাঙল ফাঙল এগুলাকে দিবে না। সো এখনো বিএনপির অবস্থানটা মানে নির্বাচনে জেতার জন্য ওই মানে অনুকূলে আছে আমার মতে। আমি এবং জেতা বলতে আমি বোঝাচ্ছি যে মানে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া, সরকার গঠন করবে অন্য কারো সাহায্য ছাড়া। জি, বুঝতে পেরেছি। মারুফ কামাল, যদি শেষ কিছু বলতেন, আপনিও একই রকম মনে করেন কিনা? না, সেটাই ব্যাপারটা হচ্ছে যে একটা দাবি তরুণদের মধ্যে অনেকদিন ধরে একটা দাবি ছিল যে এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, অনেক ক্ষেত্রে সংস্কার করতে হবে, আইনগত সংস্কার করতে হবে, কাঠামোগত সংস্কার করতে হবে, সবকিছু। এবং এই যে আন্দোলনটা হলো, যে আন্দোলনটার পেছনে তো এই ধরনের কতগুলো এজেন্ডা ছিল, কতগুলো ইন্সপিরেশন ছিল, এবং আন্দোলন সাফল্যের পরেও তরুণরা বলছিল, ছাত্র তরুণদের দাবি ছিল, কিন্তু সেটা হয়নি। এখনো কিন্তু ট্র্যাডিশনাল পলিটিক্স যেটা, সেটাই চলছে, সেই ধারাই চলছে। এখন এই একটা সনদ গৃহীত হয়েছে, সেটা কতটা বাস্তবায়ন হবে নির্বাচনের পরে সেটা আমরা দেখবো। তবে এখন যেহেতু ট্র্যাডিশনাল পলিটিক্স চলছে, ট্র্যাডিশনাল পলিটিক্স বড় প্লেয়ার তো বিএনপি আওয়ামী লীগেরাই ছিল,
এখন আওয়ামী লীগের অনুপস্থিতিতে আমি তো বিএনপির জন্য ইমিডিয়েট নির্বাচনের সমস্যা দেখি না। বিএনপি নির্বাচন করলে, যেটা সাবির মুস্তফা বললেন, জিতে যাবে। তারপরে তারা কিভাবে, তারা কতগুলো কর্মসূচি আছে, তাদের ইশতেহার আছে, তারা একটি দফা কর্মসূচি দিয়েছে এবং আরো অনেক প্রতিশ্রুতি তারা দিচ্ছে, অনেকগুলো কর্মসূচি তারা বলছে যে আমরা গেলে এগুলো করবো। সেগুলো তারা কতটা সাফল্যের সঙ্গে করতে পারবে, অর্থনৈতিক যে সমস্ত চ্যালেঞ্জ আছে সেগুলো কিভাবে মোকাবেলা করতে পারবে। তারপর আজকে রাজনৈতিক চ্যালেঞ্জ বিএনপির সামনে অনেক কম, কিন্তু আগামীতে তো এটা থাকবে না। আগামীতে বিএনপির সামনে অনেক রাজনৈতিক চ্যালেঞ্জ আসবে, আন্তর্জাতিক অঙ্গনেও অনেক কিছু সমস্যা সামলাতে হবে। ওগুলো যদি দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে সামলাতে পারে, তারপর প্রতিবেশী বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে তাকে অনেক বেশি বুদ্ধিমত্তা এবং কৌশলের পরিচয় দিতে হবে। এগুলো সবকিছু মিলিয়েই নির্বাচনের পরে দেখা যাবে যে কতটা সফল হয়, কতটা নয়। সেটি তো নয়, বরং একটা জটিল ছকে বাধা পড়েছে। আগামীতে নির্বাচন যদি হয়, যদি সঙ্গে অনেক কিন্তু তবে এরকম তো আছেই, সবকিছু মিলিয়ে যদি হয়, তারপরে যে পুরো বিষয়টি সহজ সরল পথে আগাবে না, এটি মোটামুটি নিশ্চিত। সাবির মুস্তাফা এবং মারুফ কামাল সোহেল, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আপনারা ভালো থাকুন। না, আমরা আশা করি যে সবকিছুই সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে জনগণের প্রত্যাশার পথে এগোবে ইনশাআল্লাহ। সেটাই আমরা প্রত্যাশা করি। কিছু ইতিবাচক প্রত্যাশা আমরা শেষ করি। জি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। ভালো